আসসালামু আলাইকুম। ভ্রমণের এই পর্বে জাম্বিয়ায় অবস্থিত লিভিংস্টোনে ন্যাশনাল পার্ক এর সাফারি নিয়ে কথা। গাড়ি থেকে নেমে প্রায় আধা ঘন্টা ঘোরাফেরা করার পর বিভিন্ন ট্রেল ধরে ধরে আমরা এগোতে থাকি। সাথে ছিলেন সশস্ত্র বন কর্মকর্তা, আমার সাথে ছিল দুজন আফ্রিকান মেয়ে এবং একজন গাইড। যখন আমরা ঠিক একটি জায়গায় পৌঁছাই যেখানে রাইনোসর বা গন্ডাররা তাদের টয়লেট হিসেবে ব্যবহার করে, এদের এটা মজার ব্যাপার যে একটি জায়গাতেই তারা টয়লেট হিসেবে ব্যবহার করে, সেই জায়গাটাতে নিয়ে আসে। তিনি বলছিলেন যে গন্ডার আসলে তৃণভোজী প্রাণী হওয়ার কারণে সর্বোচ্চ 40% এরা হজম করতে পারে, বাদবাকিটা এরা ডাং আকারে বা বিষ্ঠা আকারে ফেলে দেয়। তো এখানের আদিবাসী যারা আছেন তারা যদি সর্দি হয় তাহলে এই গোবরগুলোতে আগুন লাগিয়ে একটি কাপড় দিয়ে তাদের মুড়ে রাখে এবং সেই ঘ্রাণটা তারা নেয়। এতে নাকি তারা বেশ উপকার পায়। একই সাথে বলছিলেন যে এই অঞ্চলে একটি প্রথা রয়েছে, যদি কারো হাই ব্লাড প্রেশার দেখা দেয়, উচ্চ রক্তচাপ, তারা 40 থেকে 45 মিনিট এই গোবরের ছোবড়াগুলোকে শুকিয়ে ভিজিয়ে সে পানি পান করেন এবং তা এদের বেশ শারীরিক উপকারে আসে। আর এটি খুব ভালো একটা জ্বালানি হিসাবে বনে যারা থাকেন তাদের জন্য ব্যবহৃত হয়। এরপর তিনি নিয়ে যান একটি চিরহরিৎ গাছের কাছে। এই গাছটির পাতা কখনোই ঝরে না এবং গাছটির তারা দাঁতন হিসাবে ব্যবহার করেন। ফলে বনে যারা থাকেন তারা এই গাছটিকে খুব পছন্দ করেন ছায়ার জন্য। একই সাথে এই গাছটিকে তারা তাদের দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য ব্যবহার করে থাকেন। এরপর আবার সেই ট্র্যাক ধরে চলতে চলতে হঠাৎ করেই এক ঝাঁক জেব্রা, বেশ বড় জেব্রা আর চোখে পড়ে। আমরা কিছুটা থামি, আপনারা দূরে হয়তো লক্ষ্য করতে পারছেন দুটি পাম গাছের মাঝামাঝিতে জেব্রা। এবং প্রাকৃতিকভাবে এদের শারীরিক গঠন এবং আকৃতি এর সাথে বর্ণ এমনভাবে প্রকৃতি তৈরি করে দিয়েছে যে আপনি আপনার চোখের সামনে থাকলেও ঠিক দেখতে পারবেন না। এটি খুবই আশ্চর্যজনক। আমরা জেব্রার খুব কাছাকাছি যাই, তারা সচেতন হয়ে যায় এবং সতর্কতার কারণে পরবর্তীতে আমাদের কাছ থেকে কিছুটা দূরে চলে যায়। এরপর গাইড আমাদেরকে বোঝান যে ইম্পালাও ঠিক গন্ডারের মতো একই জায়গায় তারা তাদের বিষ্ঠা বিসর্জন করে এবং নারী ইম্পালার বিষ্ঠা দেখে পুরুষ ইম্পালারা একই জায়গায় বিষ্ঠা ত্যাগ করে। এর কারণ হচ্ছে সেখান থেকে তারা ঠিক প্রজননের একটা সিগন্যাল পায়, আর ঠিক এই সুযোগটাই নেয় এখানে থাকা চিতা অথবা সিংহরা। তারা ঠিক এটাকে বুঝে ফেলে এবং এরপর পেতে থাকে, কারণ তারা জানে যে এই জায়গায় আবার সেই ইম্পালাগুলি আসবে এবং ঠিক সময় মতো সেই ইম্পালাগুলোকে শিকার করে এই চিতারা। আমাদের গাইড সেই জিনিসটাই বুঝিয়ে দিচ্ছিলেন এই জায়গায় এবং খুব মজার ব্যাপার, সে খুব আন্তরিক ছিলেন। বিষ্ঠাগুলো হাতে ধরছেন, ভেঙে দেখাচ্ছেন গঠন কি এবং এই মজার ব্যাপারগুলো তিনি বর্ণনা করছিলেন। এবার একটু সতর্কতার সাথে খেয়াল করুন, হয়তো বুঝতে পারছেন না আপনারা, কিন্তু দেখুন ঠিক ওই জঙ্গলের ওই জায়গাটিতেই একটি গন্ডার আছে আমাদের এত কাছে, কিন্তু গাইড যদি না বলতো হয়তো আমরা আরও কাছে চলে যেতাম, আমরা বুঝতেই পারিনি যে এটি একটি গন্ডার।
কারণ এর গায়ের রঙটি আর বনের গাছের পাতার রং একদম এক। এই জঙ্গলে সর্বমোট 9টি গন্ডার রয়েছে এবং আমরা এতই সৌভাগ্যবান ছিলাম যে আমরা একই ঝাঁকে এই 9টি গন্ডারকে পেয়ে যাই। একটি ঝাঁকে ছিল 4টি, অপর ঝাঁকে 5টি গন্ডার বিশ্রাম নিচ্ছিল। আমরা ট্রেল ধরে আস্তে তাদেরকে পেয়ে যাই এবং এই সাফারিটা আরও রোমাঞ্চকর হয় যখন এই গন্ডারের ঝাঁকের কাছে আমরা যাই এবং দেখি দূর থেকে একটা বিশাল বড় হাতি হঠাৎ করে এই গন্ডারদের সামনে আসে। তখন গন্ডারদের নেতৃত্ব দেওয়া একটি গন্ডার সেই হাতির থেকে দলকে সতর্ক করার জন্য এগিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন গাছের আড়ালেই সেই গন্ডারটি, আর দূরে ওই যে একটি হাতি আসছে। গন্ডারটি তার সতর্ক অবস্থান থেকে তার সঙ্গীদেরকে জানিয়ে দিচ্ছিল যে আমাদের এলাকায় অন্য কেউ আসছে। পরবর্তীতে এই হাতিটি যখন গন্ডারের এখান থেকে ঠিক চলে যায়, তারপর গন্ডার দলে ফেরে এবং ফেরার পর সবাই শুয়ে আরাম করা শুরু করে। এই ভ্রমণটি একাধারে আমার জন্য ছিল শিক্ষণীয়, রোমাঞ্চকর এবং আমার মনে হয় যেন জীবনের অপূর্ণতা থেকে যায় আপনি যদি এই ভ্রমণগুলো না করেন। আজ এই পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লেগেছে। এর পরবর্তীতে নায়াগ্রা এবং ভিক্টোরিয়া ফলস নিয়ে আরও বেশ কিছু পর্ব আসবে। সাথে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।